হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেটা হলো সুলতানি যুগ। ঠিক আছে, সুলতানি যুগ বা সুলতানি এরা। তো সুলতানি যুগ থেকে আজকে আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু এক কথা উত্তর পড়ব বা এমসিকিউ পড়ব। ওইগুলো অবশ্যই আমরা ভালো করে দেখব, কারণ এখানে টোটাল 100টা এমসিকিউ আছে। তো সেই 100টা এমসিকিউ আজকে তোমার সামনে নিয়ে আসছি। তো এটার পিডিএফ কিন্তু আমি দিয়ে দিব। ঠিক আছে, তো পিডিএফ তখনই পাবে যখন এই ভিডিওর নিচে ভিউজ 300 হবে, কারণ গ্রুপে 325 মেম্বার আছে। তো আমি 25 জনকে বাদ দিলাম। যদি ভিউজ 300 হয় তাহলে এই 100 এমসিকিউর পিডিএফটা তোমাদের। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমি উত্তর দিয়ে দিয়েছি একসাথে। তো সেই পিডিএফটা পেতে গেলে অবশ্যই এখানে 300+ বা 300 ভিউজ আসলেই হবে। আচ্ছা ছাড়ো, 300 লাগবে না, আমাকে 250 এনে দাও, 250 ভিউজ এনে দাও, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। ওকে, প্রথম প্রশ্ন, সুলতান মাহমুদের পর ভারতের দ্বিতীয় তুর্কি অভিযানে নায়ক কে ছিল? নায়ক ছিলেন এখানে মোহাম্মদ ঘুরি। গুর রাজ্যটি কোথায় অবস্থিত? গজনি ও হেরাটের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে। সুলতান মাহমুদ কোন সালে গুর রাজ্য দখল করেন? 1009 সালে। ঠিক আছে, 1009 সালে। গুরিরা প্রথম কার অধীনে সামন্ত ছিল? গজনির অধীনে সামন্ত ছিল। সামন্ত মানে যারা কাজ করে, দাসের মতন। ঠিক আছে, তারপর এখানে ঘুরির বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কবে গজনির সিংহাসন আরোহণ করেন? 1173 খ্রিস্টাব্দে। 1173 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরির জীবনের প্রধান লক্ষ্য কী ছিল? লক্ষ্য ছিল ভারত জয় করে একটা বড় একটা সাম্রাজ্য গঠন করা। মোহাম্মদ ঘুরি 1186 খ্রিস্টাব্দে কোন অঞ্চল জয় করে? মোহাম্মদ ঘুরি 1186 খ্রিস্টাব্দে মুলতান, পেশোয়ার ও লাহোর জয় করেন। কি বলেছিলাম? এটা বলেছিলাম মোহাম্মদ ঘুরি 1186 খ্রিস্টাব্দে মুলতান, পেশোয়ার ও লাহোর জয় করেন। পৃথ্বীরাজ চৌহান কোন বংশের রাজা ছিলেন? চৌহান বংশের রাজা ছিলেন। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়? 1191 খ্রিস্টাব্দে হয়। কাদের মধ্যে হয়? মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়। আর এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন এবং মোহাম্মদ ঘুরি পালিয়ে যান। প্রথম যুদ্ধে কে পরাজিত হন? মোহাম্মদ ঘুরি। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? ঠিক 1 বছর পর, মানে 1192 খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের কী হয়? তিনি পরাস্ত হন এবং মোহাম্মদ ঘুরি হাতে বন্দী হন এবং ওনাকে নিহত করা হয়, মানে ওনাকে মারা হয়। মোহাম্মদ ঘুরি ওনাকে মেরে ফেলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলাফল কী হয়েছিল? যে রাজপুত শক্তি দুর্বল। যে এই তরাইনের যুদ্ধের ফলেই কিন্তু একটা ইস্যু তৈরি হয় যে তখন সময়ে যে হিন্দুদের রাজপুত বা রাজার একটা সিস্টেম ছিল, ওইটা দুর্বল হয়ে পড়ে। তারপর থেকেই কিন্তু মুসলিম সম্প্রদায়ের রাজত্ব, ঠিক আছে, মুসলমানদের যে রাজত্ব সেটা শক্তিশালী হয়ে ওঠে এবং আস্তে আস্তে মুসলিমরা তাদের আধিপত্য বিস্তার করে। তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর কোন দুর্গগুলি ঘুরি দখলে আসে? হানসি, সামানা, ঘুরাম। হানসি, সামানা, ঘুরাম। তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর আজমির কার হাতে দেওয়া হয়? পৃথ্বীরাজের এক পুত্রের কাছে। মোহাম্মদ ঘুরি ভারতে জয়ী অঞ্চলগুলির দায়িত্ব কাকে দেন? কুতুবুদ্দিন আইবেক। ঠিক আছে, এখানে আইবেক আছে, কোথাও কোথাও পাবে আইবক, দুটোটা কিন্তু ঠিক। ঠিক আছে, কোথাও কোথাও আইবক পাবে, দুটোটা কিন্তু ঠিক। কে? কুতুবুদ্দিন আইবককে। তো মোহাম্মদ ঘুরি কেন ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? মানে কেন মোহাম্মদ ঘুরিকেই মুসলিম সাম্রাজ্য ভারতে যে প্রতিষ্ঠা করেছিলেন ওনাকে প্রকৃত প্রতিষ্ঠা বলা হয়? কারণ তিনি দিল্লিতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন।
চন্দওয়ারের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1194 খ্রিস্টাব্দে হয়। ওকে, চন্দওয়ারের যুদ্ধে কে নিহত হন? জয়চন্দ। তো মোহাম্মদ ঘুরির মৃত্যু হয় কত সালে? 1206 সালে। তো কিভাবে হয়? আমরা গত ভিডিওতে দেখেছি যে মোহাম্মদ ঘুরি যখন সম্পূর্ণ সব কিছু কুতুবউদ্দিন আইবককে বুঝিয়ে দিয়ে মানে বলেছে যে এসব এখন তুমি দেখাশোনা করবে, তারপর তিনি গজনির উদ্দেশ্যে নিঃসন্তান সহ মানে নিজের সন্তান সহ তিনি কী করেছেন? যাচ্ছিলেন। তখন ওই সময় একটা জাতি আছে, ঠিক আছে, জাতিটার নাম হলো খুকর জাতি, ঠিক আছে, খুকর জাতির হাতে উনি নিহত হন, ঠিক আছে। কে? মোহাম্মদ ঘুরি। কখন নিহত হয়? যখন তিনি কুতুবউদ্দিন আইবককে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছেন, তারপর গজনির উদ্দেশ্যে যখন রওনা হয়েছিলেন তখন খুকর জাতির হাতে তিনি নিহত হন। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কে দিল্লিতে রাজবংশ প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক বা আইবেক। কুতুবউদ্দিন আইবক কোন বংশের প্রতিষ্ঠা করেন? দাস বংশ। তো এর আগে যে সম্পূর্ণ ভিডিও দেখেছে ওই সময় তা দেখেছে যে আমি এখানে কিছু বংশ সম্পর্কে আলোচনা করেছি, ঠিক আছে। এই যে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল মোহাম্মদ ঘুরির সময় থেকে, তো ওই সময় কিন্তু এই যে কুতুবউদ্দিন আইবক দিয়ে কিন্তু শুরু হয় প্রথমত কি? দাস বংশ, ঠিক আছে। এই দাস বংশের সময়কাল 1206 থেকে 1290 পর্যন্ত। আমি কিন্তু বারবার বলছি, ডেটগুলো মনে রাখবে। 1206 থেকে 1290 অবধি কি? দাস বংশ। 1206 থেকে 1290 অবধি দাস বংশ। তো 1 নম্বর দাস বংশ। তারপর কি আছে? তারপর আছে খলজি বংশ। তো খলজি বংশ কি হবে? 1290 থেকে 1320 অবধি, ঠিক আছে। 1290 থেকে 1320 অবধি হবে কি? খলজি বংশ। তো তোমরা দেখলে এখানে খলজি বংশ কিন্তু 1290 থেকে 1320 আর 1206 থেকে 1290 অবধি দাস বংশ। তাই দাস বংশ থাকে 1-এর মধ্যে আর খলজি বংশ হলো 2-এর মধ্যে, ঠিক আছে। তারপর 3-এর মধ্যে কি আছে? তুগলক বংশ, ঠিক আছে। 3-এর মধ্যে কি আছে? 3-এর মধ্যে আছে তুগলক বংশ, যে তুগলক, ঠিক আছে, তুগলক। এই তুগলক বংশের সময়কাল কত? 1320 থেকে, ঠিক আছে, 1320 থেকে 1400 কত? 1414 এই সময়কালের মধ্যে তুগলক বংশ, ঠিক আছে। কি আসলো প্রথমে? দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ। তারপরে যে বংশ আছে সেটা হলো সৈয়দ বংশ। সৈয়দ, ঠিক আছে। তো ওইকার ঠিক আছে, সৈয়দ বংশ। এই সৈয়দ বংশের সময়কাল কত? সৈয়দ বংশ সময়কাল হলো 1414 থেকে কত? 1450 অব্দি। ওকে। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি? লোদি বংশ। লোদি বংশ। তো লোদি বংশ 1451 থেকে 1526 পর্যন্ত, ঠিক আছে। ওকে। তো শুধু আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে 1526 থেকে কি শুরু হয়েছিল, কেন এটা ইম্পর্টেন্ট। ওকে। তো দাস বংশ নামটি কেন দেওয়া হয়? কারণ প্রথমে সুলতানরা দাস অবস্থায় জীবন শুরু করেছিলেন বলে, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবকের রাজত্বকাল তো আমি এই ব্যাপারে একটু আগে আলোচনা করেছি। তো 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। কুতুবউদ্দিন আইবক স্বাধীন হওয়ার পর কোন শহরকে রাজধানী করে? তিনি দিল্লি শহরকে রাজধানী করেন, ঠিক আছে। তারপর এখানে আছে কি? কুতুবউদ্দিন কোন স্থাপত্য নির্মাণ শুরু করেছিলেন? কুতুব মিনার। কুতুবউদ্দিন কি সম্পূর্ণ করতে পারেননি? কুতুব মিনারের নির্মাণ তিনি সম্পূর্ণ করতে পারেননি। তার আগে ওনার কি হয়? মৃত্যু হয়। কুতুবউদ্দিন আইবক কবে মারা যায়? 1210 খ্রিস্টাব্দে। কুতুবউদ্দিনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? আরাম শাহ। কে বসেন? আরাম শাহ, ঠিক আছে। তো আরাম শাহ কি বসেন? একটু দেখে নি, দাঁড়াও। ইয়েস, আরাম শাহই বসেন। আরাম শাহ ছিলেন কুতুবউদ্দিনের একমাত্র ছেলে, ঠিক আছে। তো সে কিন্তু যোগ্য ছিল না, মানে সে খুবই দুর্বল ছিল। তার
মানে এই দুর্বলতার সুযোগ নিয়ে, ঠিক আছে, মুসলিম অভিজাত, তখন সময়কাল মুসলিম অভিজাতরা কি করেছেন, যে কুতুবুদ্দিনের জামাতা ও বদায়ুনের শাসনকর্তা, মানে কুতুবুদ্দিনের জামাতা এবং বদায়ুনের শাসনকর্তা মালিক শামসুদ্দিন ইলতুৎমিশকে, আমরা যাকে চিনি ইলতুৎমিশ নামে, তার আসল নাম হলো শাম লেখা হচ্ছে না কেন, শাম শাম সুদ্দিন, ঠিক আছে, শামসুদ্দিন ইলতুৎমিশ ওনার আসল নাম। তিনি সিংহাসনে বসেন, কিন্তু তার আগে কিন্তু ওনার ছেলে আরাম শাহই বসেছিলেন, ঠিক আছে। তো এটা ঠিক। বাংলায় মুসলিম শাসনের ভিত্তি কে রচনা করেন? বখতিয়ার খলজি। তারপর বখতিয়ার খলজি প্রথম কোথায় অভিযান চালান? বিহারে। বখতিয়ার কোন বিহার বৌদ্ধমঠ ধ্বংস করেন? নালন্দা। আরেকটা কি? বিক্রমশিলা। বাংলার দ্বিতীয় রাজধানী নদিয়া কে আক্রমণ করেন? বখতিয়ার খলজি। সেন বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? লক্ষণ সেন। নদিয়া আক্রমণের পর লক্ষণ সেন কোথায় পালিয়ে যান? পূর্ব বাংলায়। বাংলায় মুসলিম শাসনের সূচনা কোন সাল থেকে ধরা হয়? 1204 খ্রিস্টাব্দ থেকে। বখতিয়ার খলজি তার রাজধানী কোথায় স্থাপন করেন? দেবকুটে, ঠিক আছে। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। তো বাংলার মুসলিম শাসনের প্রথম ভিত্তি কার কীর্তি? বখতিয়ার খলজির কীর্তি। আরাম শাহকে পরাজিত করে কে দিল্লির সিংহাসনে মানে অধিকার করেন বা সিংহাসন দখল করেন? সেটা হলো ইলতুৎমিশ। ইলতুৎমিশের রাজত্বকাল 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইলতুৎমিশকে কি বলা হয়? দিল্লির মুসলিম সাম্রাজ্যের প্রকৃত সংস্থাপক। ইলতুৎমিশের সময় কে বাংলায় স্বাধীন সুলতান হিসাবে ঘোষণা করেন? আলী মর্দান খলজি। নসিরুদ্দিন কুবাচা কোন অঞ্চলে স্বাধীন ঘোষণা করেন? মুলতান অঞ্চলে। ইলতুৎমিশ দিল্লির মর্যাদা বৃদ্ধির জন্য কার অনুমোদন লাভ করেন? বাগদাদের খলিফার অনুমোদন লাভ করেন, ঠিক আছে, দিল্লির মর্যাদা বৃদ্ধির জন্য। দিল্লিতে সার্বভৌম, এটা সার্বভৌম হবে, ঠিক আছে, এটা কি হবে? এটা সার্বভৌম হবে, সার্বভৌম মুসলিম রাজতন্ত্রের প্রতিষ্ঠা কে ছিলেন? ইলতুৎমিশ। ইলতুৎমিশ কাকে উত্তরাধিকারী মনোনীত করেন? রাজিয়া নামক কন্যাকে, ঠিক আছে, ওনার রাজিয়া যে কন্যা ছিল ওনাকেই তিনি উত্তরাধিকারী বলে মনোনীত করেন। ইলতুৎমিশ কোন স্থাপত্য কর্ম সম্পূর্ণ করেন? কুতুব মিনার। ইলতুৎমিশ কুতুব মিনার স্থাপত্য কর্ম সম্পূর্ণ করেন। ইলতুৎমিশ কোন বছরে মৃত্যুবরণ করেন? 1236 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। ইলতুৎমিশ কাকে বাংলার কোথায় গেল শাসনকর্তা নিযুক্ত করেন? নাসির উদ্দিনকে। ওকে। ইলতুৎমিশ রাজত্বের শেষের দিকে কোন সমস্যা নিয়ে চিন্তিত হন? সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে। ইলতুৎমিশের কোন সাহিত্য শিল্পকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন? আরবি এবং ফার্সি, ঠিক আছে। তো আরেকটা কথা মধ্যে বলে দিই, যদি কন্টিনিউয়াসলি তোমরা এইভাবে ভিডিও ওয়াচ করতে থাকো তো তোমাদেরকে আমি সবগুলো পিডিএফ আস্তে আস্তে দিয়ে দেবো। তো সমস্যা নেই, পরীক্ষা আসার আগে মানে বা পরীক্ষার 15-20 দিন আগেও তোমরা পিডিএফটা পেয়ে যাবে। মানে এত দেরি করবে না, মানে করবো না আশা করছি। তো দেখা যাক, এখন সব কিছু ভিউজের উপর নির্ভর করছে। কোন কারণে ইলতুৎমিশ দিল্লিকে শিক্ষার কেন্দ্র করে তুলেছিলেন? বিদেশি জ্ঞানী গুণীদের আশ্রয় দিয়ে। ইলতুৎমিশের আমলে অভিজাত গোষ্ঠীকে কি বলা হতো? 40 চক্র। আর এই 40 চক্রের মানে অবসান ঘটেছিলেন সুলতান রাজিয়া। ইলতুৎমিশ দিল্লিতে কোন ধরনের সরকার প্রতিষ্ঠা করেন? রাজতন্ত্র। ইলতুৎমিশের রাজ্য প্রশাসনের প্রধান প্রশাসক কী ছিল? বিদেশি তুর্কি আমলা।
ইলতুৎমিশকে কেন দিল্লির তুর্কি রাষ্ট্রের প্রকৃত সংস্থাপক বলা হয়? কারণ তিনি খলিফার অনুমোদন পেয়ে এই কাজটা করেছিলেন। ইলতুৎমিশ মৃত্যুর আগে কাকে উত্তরাধিকার মনোনীত করেন? কন্যা রাজিয়াকে। ইলতুৎমিশের শাসনকালে দিল্লি কিসে পরিণত হয়? ইসলামী শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। মানে ইলতুৎমিশ যখন ছিলেন তখন দিল্লি ইসলামী শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ইলতুৎমিশের মৃত্যুর পর যে সিংহাসনে বসেন সেটা হলো কে? রাজিয়া। রাজিয়ার রাজত্বকাল 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতান রাজিয়া ভারতের ইতিহাসে বিশেষ কারণ কি? কারণ তিনি প্রথম নারী শাসক ছিলেন। রাজিয়া কোন গোষ্ঠীর বিরোধিতা করেন বা বিরোধিতার মুখে পড়েন? সেটা হলো তুর্কি অভিজাতদের। রাজিয়ার সময় অভিজাত গোষ্ঠী কী বলা হতো? তারকান ই চিহালিগান। তারকান ই চিহাল গানি। 40 চক্র কার শাসনকালে প্রথম শক্তিশালী হয়? রাজিয়ার কালে। তো রাজিয়ার শাসনকাল কত বছর স্থায়ী হয়েছিল? 4 বছর। রাজিয়া কাকে নিজের দাবি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হয়? ভ্রাতাদের ও আমির উহুমাদের। মানে রাজিয়া ছিল এমন একটা পার্সন যিনি নিজের যে অধিকারটা সেটা নেওয়ার জন্য কিন্তু ওনার ভাই এবং আমির উহুমাদের সঙ্গে উনি ঝগড়া করেছিলেন, মানে ফাইট করেছিলেন। তো রাজিয়ার পতনের পর সিংহাসনে কে বসেন? নসিরুদ্দিন। ঠিক আছে। রাজিয়ার রাজত্ব কেন সংক্ষিপ্ত ছিল? কারণ ওই সময় অভিজাতদের ষড়যন্ত্র ছিল, বিশেষ করে এই যে 40 জন, মানে যা একটা 40 চক্র ছিল ওদের। ঠিক আছে। তো তারপর এখানে নসিরুদ্দিনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? উলুগ খান ওরফে গিয়াসউদ্দিন বলবন। মানে উলুগ খান নসিরুদ্দিনের মৃত্যুর পর সিংহাসনে বসেন উলুগ খান ওরফে গিয়াসউদ্দিন বলবন। বলবনের রাজত্বকাল কত? 1265 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে। বলবনের রাজত্বকাল 1265 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। বলবনের সময় সবচেয়ে বড় বাহ্যিক হুমকি কী ছিল? মঙ্গল আক্রমণ। বলবনের সময় দিল্লির কাছাকাছি কারা উপদ্রব চালাতো? মেওয়াটিরা। কারা? মেওয়াটিরা। বলবন কাকে হত্যা করেছিলেন অভিজাত শক্তি দমন করার জন্য? নিজের আত্মীয় শের খাঁকে। বলবন কি প্রথা চালু করেন এবং অভিজাতদের দমন করতেন? সেটা হলো সিজদা এবং পাইপস। সিজদা বলতে কি? রাজাকে দণ্ডবোধ প্রণাম করা। পাইপস বলতে কি? সিংহাসন চুম্বন করা। সিজদা বলতে কি? রাজাকে দণ্ডবোধ প্রণাম করা। আর পাইপস বলতে সিংহাসন চুম্বন করা। বলবন নিজেকে কার বংশধর বলে দাবি করেন? পারস্যের পৌরাণিক আফ্রিসিয়ার। ঠিক আছে। বলবন কী ধরনের রাজনীতি বিশ্বাস করতেন? শক্তিশালী কেন্দ্রীয় রাজতন্ত্র রাজনীতি তিনি বিশ্বাস করতেন। বলবন কোন গোষ্ঠীকে সম্পূর্ণ দমন করেছিলেন? তুর্কি অভিজাত গোষ্ঠীকে সম্পূর্ণ দমন করেছিলেন। বলবন গুপ্তচর নিয়োগ করেছিলেন কেন? জনগণের উপর নজরদারি দেওয়ার জন্য। বলবন শাসনকালে কোন ধরনের কোন ধারণা প্রচলিত হয়? রাজা ঈশ্বরের ছায়া। বলবনের সময় এই ধারণা প্রচলিত হয় যে রাজা ছিলেন কে? ঈশ্বরের ছায়া। বলবনের লক্ষ্য কী ছিল? রাজতন্ত্র শক্তিশালী করা। বলবনের শাসনকালে কোন বিদ্রোহ দমন করা হয়? রাজপুত বিদ্রোহ। বলবন রাজকোষের অবস্থা, বলবনের যে রাজকোষ তার অবস্থা কীরকম ছিল? শূন্য। বলবন কেন্দ্রীয় শক্তি বজায় রাখত কী করতেন? সরাসরি কর্মচারী নিয়োগ করতেন। বলবন কোন বছরের মধ্যে মৃত্যুবরণ করেন? 1287 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। বলবন কাদের কঠোরভাবে দমন করেছিলেন রাজধানী নিরাপত্তার জন্য? মেওয়াটি দস্যুদের। ওদেরকে তিনি কঠোরভাবে দমন করেছিলেন। বলবন রাজাকে কোন মর্যাদা দিতেন? ঈশ্বরের ছায়া। বলবন কোন প্রথা দরবারে চালু করেন? সেটা হলো বিশেষ পোশাক পরিচ্ছদ।
বলবনের মতে কেবল কোন শক্তি সব বিপদ সামলাতে পারত, সেটা হলো শক্তিশালী রাজতন্ত্র। বলবন অভিজাতদের একছত্র কর্তৃত্বের কিভাবে খর্ব করেছিলেন? গুপ্তচর নিয়োগ করে। বলবন রাজত্বকালে কোন ধর্মীয় ধারণা জোরদার করেছিলেন? রাজা আল্লাহর প্রতিনিধি। বলবন কোন গোষ্ঠীকে চূড়ান্তভাবে দমন করেছিলেন? তুর্কি অভিজাতদের। বলবন কোন ক্ষেত্রে বেশি উদ্যোগী ছিলেন? কেন্দ্রীয় রাজতন্ত্র শক্তিশালী করতে। বলবন কোন কারণে নিজের শক্তি প্রমাণ করেন? দরবারি রীতিনীতি প্রবর্তন করে। ঠিক আছে। বলবন কেন সুলতানি সাম্রাজ্যের দৃঢ়ীকরণে সফল হন? কারণ তিনি স্বৈরাচারী শাসন এবং দরবারি ভীতি, এই দুইটা কারণের জন্য। ঠিক আছে। বলবন কোন ধারণা দিল্লির রাজনীতিতে প্রবর্তন করেন? রাজতন্ত্র গৌরব। বলবনের মৃত্যুর পর কোন যুগ শুরু হয়? খলজি যুগ। ঠিক আছে। তো বলবনের মৃত্যুর পর কতটুকু কোন যুগ শুরু হয়? বলবনের মৃত্যুর পর খলজি যুগ শুরু হয়। তো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা খলজি যুগ পাবো। ঠিক আছে। তো এখানে এই যে গুরুত্বপূর্ণ 100টা এক কথা উত্তর বা এমসিকিউ বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কীরকম লাগলো? যদি তোমরা ফুল ওয়াচ করে থাকো তাহলে অবশ্যই কি তোমরা এটার পিডিএফ পেয়ে যাবে। তো আমি কি রেখেছি কন্ডিশন, অ্যাটলিস্ট 300 ভিউজ যদি হয় তোমরা এটা পিডিএফ পেয়ে যাবে। কিছু করতে হবে না, এই তোমাদের কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র একটা কাজ করবে, ভিডিওটা শেয়ার করবে এবং তোমরা অবশ্যই ফুল ওয়াচ করবে। এই দুইটা কাজ করলেই কিন্তু তোমরা খুব ইজিলি এই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে। এই পিডিএফটা বানাতে কিন্তু তোমার ম্যাক্সিমাম সময় লেগেছে, কি বলবো, 2 থেকে 2.5 ঘন্টা সময় এটার মধ্যে আমার চলে গিয়েছে 100টা এমসিকিউ তৈরি করতে। কারণ এটা কিন্তু মানে কি বলবো, এটাকে কোনো বই থেকে কপি করা হয়নি, কারণ এটা নিজে বানানো, নিজে ক্রিয়েট করানো। ঠিক আছে। তো অনেকটা সময় লেগেছে, সেই সময়ের মূল্য শুধু তোমাদের কাছে আছে, যাতে তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো এবং ফুল ওয়াচ করতে পারো। ফুল ওয়াচটাই হবে আমার কাছে সম্পূর্ণ মূল্য। ঠিক আছে। কারণ তোমরা ফুল দেখবে মানে এই 100টা এমসিকিউ তোমরা একবার হলে রিভাইজ দেবে। তো ওই রিভাইজটা কী হবে, পরীক্ষার মধ্যে অনেক কাজে দেবে। এখান থেকে যদি 1 অথবা 2 নাম্বার আসে না, তো বলতে পারবে যে না আমি পরে শিখেছি। বাকিটা তোমাদের ইচ্ছা, আমার কোনো কিছু কথা বলে নেই। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে গিয়ে অল প্রেস করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।